প্রিয় ছাত্রছাত্রী, আমার ভাই বোন, দাদা দিদি এবং সমস্ত বন্ধুদেরকে আমার চ্যানেলের তরফ থেকে জানাই স্বাগতম। বর্তমানে করোনার পরিস্থিতি চলছে, সবাইকে সাবধানে থাকতে হবে। লকডাউনের নিয়মাবলী কিছুটা শিথিল হয়েছে ঠিকই, তাই বলে মাস্ক ব্যবহার করব না, স্যানিটাইজার ব্যবহার করব না, তা কিন্তু চলবে না। আমরা সবাই সবার ভালোটা জানি, অবশ্যই সঠিকভাবে নিয়ম মেনে আমরা সুস্থভাবে জীবনযাপন করব। তো আসা যাক আজকের বিষয়, উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটির নাম ক্রন্দনরতা জননীর পাশে। লিখেছেন কবি মৃদুল দাশগুপ্ত। মৃদুল দাশগুপ্ত সম্পর্কে দু একটি কথা বলছি। 1955 খ্রিস্টাব্দে হুগলি জেলার শ্রীরামপুরে তিনি জন্মগ্রহণ করেন। সায়েন্স নিয়ে তিনি পড়াশোনা করে বড় হয়েছেন। 1978 খ্রিস্টাব্দে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। তিনি সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন। অনেক কবিতা তিনি লিখেছেন, লেখায় দক্ষ ছিলেন তিনি। তিনি বেশ কিছু কাব্যগ্রন্থের জন্য পুরস্কার লাভ করেছেন। 2012 খ্রিস্টাব্দে সোনার বুদবুদ নামক একটি কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তিনি একজন সমাজসেবী কবি ছিলেন, বিবেকবান কবি ছিলেন, মানুষের পাশে দাঁড়াতেন। তাই তো তিনি এত সুন্দর একটি কবিতা পাঠক সমাজের কাছে তুলে ধরেছেন। কবিতাটির নাম আমরা প্রথমেই পেলাম, ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতার প্রেক্ষাপটটা কি? কোনো একটা বিষয়, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করেই তো সব কিছু রচিত হয়। নিশ্চয়ই কোনো একটা বিষয় রয়েছে। হ্যাঁ, এখানেও 2006 সালে, মনে রাখবে 2006 সাল, সেই সময় আমাদের রাজ্যে হুগলি জেলার প্রত্যন্ত একটি গ্রাম, যা আগে অনেকেই জানতই না হয়তো, সিঙ্গুর। এই সিঙ্গুর গ্রামটিকে টাটা কোম্পানি বেছে নিয়েছিল। সেখানে একটি শিল্প কারখানা গড়ে উঠবে। ভালো কথা, শিল্প আসুক। আমি বাঁচবো তাই অপরকে মেরে বাঁচবো তা তো হয় না, অপরকেও বাঁচাবো, নিজেও বাঁচবো। কিন্তু এখানে কি হয়েছিল, যে কৃষক সমাজ সুন্দরভাবে জীবনযাপন করছিল কৃষিকর্মের সঙ্গে সঙ্গে। তাদের উর্বর জমিকে সরকারের সঙ্গে প্ল্যান করে এক ফসলি অনাবাদি জমি বলে ঘোষণা করার প্রক্রিয়া চলেছিল। এখানেই থেমে থাকেনি। সরকার টাটা কোম্পানির সঙ্গে হাতে হাত মিলিয়ে তাদেরকে সেই জমি সেখানে শিল্প করার জন্য দিবে, এরকম একটা প্রতিশ্রুতি করে নিয়েছিল। আর বিভিন্ন রকমের দমন পীড়ন চলছিল কৃষক সমাজের সঙ্গে। তৎকালীন সরকার সেই কাজটি করেছিল। কিন্তু আমাদের দেশের মানুষ আন্দোলন করতে কখনো পিছিয়ে থাকে না। নিজের অধিকারটাকে কিভাবে নিতে হয় সেটা ভালো মতন জানে আমাদের বাংলাভাষী। সেই দিনও পিছিয়ে ছিল না এই কৃষক বন্ধুরা। কৃষকরা একত্রিত হয়েছিল, আন্দোলনের পথ বেছে নিয়েছিল। হ্যাঁ, এরকম আন্দোলনে অনেক সময় অনেক ক্ষতিও হয়ে থাকে, হয়েছিল এখানেও। সরকারের বিরুদ্ধে তো সরকারের বিরুদ্ধে যখনই কোনো লড়াই হবে, সরকারও চেষ্টা করবে সেই লড়াইটাকে
কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কিভাবে আটকানো যায়, তার যথাসাধ্য চেষ্টা করবেন তারা। এখানেও তাই হয়েছিল। সেই কৃষক সমাজ বা কৃষক বন্ধুরা যখন পথে নেমেছিল তাদের জমি পুনরুদ্ধারের জন্য, তাদের জমিকে দিবে না, কেউ কি ভিটে মাটি ছাড়তে চায়? কেউ ছাড়তে চায় না। তা উর্বর হোক, অনুর্বর হোক, পচা হোক, যেমনই হোক, নিজের সেটা। এখানে সেই আন্দোলনে সামিল হয়েছিল সমস্ত কৃষক সমাজ। আর সেই সময় বেশ কিছু কৃষক বন্ধুদের, কৃষক ভাইদের, কৃষক বোনদের, মা অনেকেরই মৃত্যু ঘটেছিল। যারাই আন্দোলনে হেঁটেছিল, যারাই আন্দোলন করেছিলেন, অনেকেরই ক্ষতি হয়েছিল, রক্তাক্ত হয়েছিল সমাজ। অর্থাৎ সেই হুগলি জেলার কথা বলছি, সেই সময় রক্তাক্ত এক পরিবেশ সেই সময় ছিল। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিবারের মায়েদের, বোনেদের অত্যাচার করা হচ্ছিল। সেই সময় অনেক বুদ্ধিজীবী মানুষেরা তাদের সঙ্গে, তাদের পথে পথে পায়ে পা মিলিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন। তার মধ্যে একজন আমাদের এই কবি মৃদুল দাশগুপ্ত, তিনিও পথে নেমেছিলেন এবং তাদের সঙ্গে মিছিলে পায়ে পায়ে হেঁটেছিলেন। এই ঐক্যবদ্ধ, আমরা জানি একটা লাঠিকে ভাঙা যায় না, ভাঙা যায় দুটো লাঠিকে, ভাঙা যায় তিনটে লাঠিকে, ভাঙা যায়। এই করতে করতে যখন একগুচ্ছ লাঠি হয়ে যায় আর কিন্তু ভাঙাটা যায় না, খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, এখানেও তাই হয়েছিল। যখন ঐক্যবদ্ধ হয়েছিল, সংঘবদ্ধ হয়েছিল এবং সংঘবদ্ধ অবস্থায় যখন সবাই পথে নেমেছিল নিজেদের জমিকে বাঁচানোর, রক্ষা করার জন্য, তখন কিন্তু টাটা কোম্পানি সরকারের সাহায্য নিয়েও আর আমাদের সেই সিঙ্গুরে কিন্তু আসতে পারেনি। তারা পিছুপা হতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, অনেক লাঞ্ছিত হতে হয়েছে, রক্তাক্ত অবস্থায় আমাদের কৃষক বন্ধুদের কষ্ট পেতে হয়েছে। হ্যাঁ, তবে জমিটা ফিরে পেয়েছে। এর অনেক কাহিনী আছে আরো। তো আজকে আমাদের সেই কবিতা ক্রন্দনরতা জননীর পাশে চলো পাঠ করি এবং প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা ভালো করে বুঝে নিই। আশা করছি কবিতাটি সম্পূর্ণরূপে যদি তোমরা শোনো, ব্যাখ্যাটা ভালো করে বোঝো, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। সমস্ত প্রশ্নের উত্তর হয়তো নিজেরাও তৈরি করতে সক্ষম হবে। যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব, লাইক করো। আগামী দিনে আরও অনেক ভিডিও আনতে আমাকে উৎসাহ অবশ্যই করবে তোমরা। চলো মূল পাঠ্যাংশে। কবিতায় 2006 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের সিঙ্গুর আন্দোলন পটভূমিতে লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটি নেওয়া হয়েছে ধান ক্ষেত থেকে নামক কবিতা পুস্তিকা থেকে। ক্রন্দনরতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্ত। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ,
কিসের মূল্যবোধ? যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। খুব সুন্দর একটি কবিতা। কবি মৃদুল দাশগুপ্ত। তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। বর্তমান কবি, জন্ম এপ্রিল মাসের 3 তারিখে 1955 খ্রিস্টাব্দে। 1955 খ্রিস্টাব্দে। পিতামাতার নাম কি? আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটা খুব বড় না হয়। পিতার নাম জ্যোৎস্না কুমার দাশগুপ্ত, মাতা শান্তনা দাশগুপ্ত। 1978 খ্রিস্টাব্দে, এর আগে আমি কবি সম্পর্কে 2-4টি কথা বলেছি। 1978 খ্রিস্টাব্দে সাংবাদিকতার সঙ্গে তার কর্মজীবন যুক্ত হয়েছে। সাহিত্যকর্ম, তার প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ। এছাড়াও তার অন্যান্য গ্রন্থগুলি হল এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ, ধান ক্ষেত থেকে, যেটা বর্তমান কবিতাটি এখানেই উপস্থিত আছে, ইত্যাদি। এগুলো ছাড়াও তার রচিত ছড়া গ্রন্থগুলি হল ঝিকিমিকি ঝিরিঝিরি, ছড়া 50, আম পাতা জাম পাতা ও প্রবন্ধ গ্রন্থ হল কবিতায় সহায় 7-5, বিশেষ উল্লেখযোগ্য এগুলো। তিনি কি সম্মান পেয়েছেন? 1975 খ্রিস্টাব্দে ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড পেয়েছেন। 2000 খ্রিস্টাব্দে কি পেয়েছেন? পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আর 2012 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। কবি সম্পর্কে 2-4টা কথা না জানলেই না, সেজন্য জানতেই হবে। আজকের কবিতাটি একটু আগে পাঠ করলাম, বিষয়টা এখন বোঝার চেষ্টা করবে। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, অর্থাৎ মা কাঁদছে, দেশ মাতা কাঁদছে, আর এই অবস্থায় দেশের সন্তান হয়ে যদি দেশ মাতার পাশে না দাঁড়াই, তাহলে বিবেক বুদ্ধিবান এই মানসিকতার কোনো পরিচয়ই থাকে না। তাই তিনি ক্রন্দনরতা জননীর পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এবং লিখেছেন এবং বলেছেন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা। অর্থাৎ মা কাঁদছে, আর এই সময় যদি পাশে না থাকি, পাশে যদি আমি না দাঁড়াই, যদি আমি না থাকি, তাহলে আমি এত বড় লেখক, এত বড় গায়ক, এত আমি বড় আর অঙ্কনবিদ বা অন্যান্য বিষয়ের পণ্ডিত, এগুলোর কোনো মূল্য থাকে না। সমাজ কাঁদছে, সমাজ বন্ধুরা, মানুষেরা পীড়িত হচ্ছে, কষ্ট পাচ্ছে, আর এই সন্তানরা যখন কষ্ট পাচ্ছে, দুঃখে রয়েছে, তখন কি মা চুপ করে বসে থাকতে? মা তার মানে কাঁদছে। সন্তানদের দুঃখ কষ্টে মার চোখ থেকে জল পড়ছে। এ হলো দেশ মা, জগৎ মাতা। আর এর সাথে আমরা যদি দেখি, তৎকালীন সময়ে
যে ঘটনা ঘটেছিল, সেখানেও বহু পরিবারের সন্তানেরা মারা গিয়েছে, কষ্ট পেয়েছে। তাদের মায়েরাও দিনের পর দিন বসে বসে কেঁদেছে। তাদের পাশে কে দাঁড়াবে? শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবীরা, প্রত্যেকটা মানুষকে দাঁড়ানো উচিত। তাই কবি বলেছেন, যদি লেখক হয়ে থাকি বা গায়ক হয়ে থাকি বা কোনো আর্টিস্ট হয়ে থাকি বা যে কোনো বিষয়ে আমি বিজ্ঞ হই না কেন, আমি যদি সঠিক সময়ে সঠিক কাজ না করি, তাহলে সেগুলোর কোনো মূল্য থাকে না। তাই এখানে মায়ের পাশে তিনি দাঁড়াতে চেয়েছেন এবং তার সাথে সকলকেই দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এরপরে কি বলেছে? নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? ভাই মারা গেছে, অর্থাৎ কোন পরিবারের সন্তান মারা গিয়েছে, তার শবদেহ দেখে, তার শব মানে মৃতদেহ, শব কথার অর্থ হচ্ছে মৃতদেহ। আর এই সময়ে ভাইয়ের মৃতদেহ দেখে, অর্থাৎ যারা শহীদ হয়েছেন বা কবির যারা সহনাগরিক ছিল, তাদেরকে কবি এখানে ভাই বলে সম্বোধন করেছেন। তাদের যখন মৃতদেহ দেখা যাচ্ছে, তখন যদি আমাদের মধ্যে ক্রোধ না জন্মায়, রাগ না হয়, তাহলে কিসের মূল্যবোধ? কেন এত ভালোবাসা আমরা অভিনয় করি? কেন বা আমরা সবসময় বলি সমাজের জন্য এই করছি, ওই করছি, সেই করছি, কিন্তু আজ পরিবারের সন্তানরা মারা যাচ্ছে, কোনো বাড়ির সন্তান মারা যাচ্ছে, দেশের কোনো সন্তান মারা যাচ্ছে, তখন আমরা পাশে গিয়ে দাঁড়াচ্ছি না। তাহলে কিসের মূল্যবোধ, কিসের ভালোবাসা, কিসের সমাজ তোমার মুখে? অর্থাৎ এখানে কবির মনে হয়েছে ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা বা মূল্যবোধের জন্যই ক্রোধের জন্ম হওয়াটা আবশ্যিক। দেহ দেখে অবশ্যই ক্রোধের জন্মটা হওয়াটা প্রয়োজন। না হলে আন্দোলন কিভাবে করব? না হলে কি করে সমাজকে আবার সুন্দর করব? তারপরে বলেছে, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, জঙ্গলে পেয়ে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? এখানে কি বলতে চেয়েছে? যে সমস্ত কৃষক বন্ধুরা আন্দোলনে সামিল হয়েছিলেন, সরকারের বিরুদ্ধে অবশ্যই, তার সঙ্গে টাটা কোম্পানির বিরুদ্ধে, তারা তো সেই কৃষকদের মিছিল, মিটিং সমস্ত কিছু দমানোর চেষ্টা করেছিল। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও যখন পারেনি, তখন তারা সেই কৃষক বন্ধুদের বা কৃষকদের বাড়ির মেয়েদেরকে, মায়েদেরকে, সন্তানদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এরকমই কবি লক্ষ্য করেছেন যে বাড়ির মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু নিখোঁজ নয়, এক ভয়ঙ্কর পরিস্থিতি, এক ভয়ঙ্কর রূপ সেখানে দেখা গিয়েছিল। মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ কোথায়? জঙ্গলে, রক্তাক্ত অবস্থায়, আর তাকে পড়ে থাকতে দেখা গিয়েছে, মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। তাকে বিভিন্নভাবে নিপীড়িত করেছে। তাই বলেছে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আরে এমন পরিস্থিতি যেখানে বাড়ির মেয়ের ছিন্ন ভিন্ন শরীরটা জঙ্গলে পড়ে রয়েছে,
এরকম অবস্থায় বাড়িতে ঘরের কোনায় বসে ঠাকুরের দিকে মুখ করে কি অথবা আকাশের দিকে তাকিয়ে কি আর ভগবানকে বলবো, হায় ভগবান কি করলা তুমি ভগবান? এরকম করলে কি কোনো রাস্তা পাওয়া যাবে? তাই কবি বলেছেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? না, আকাশের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে আশা করে বসে থেকে কোনো লাভ হবে না। যা করতে হবে নিজেদের করতে হবে। আমাদের সঙ্গে খারাপ করেছে, আমরা একত্রিত হয়ে সরকারকে বুঝিয়ে দিব। যারা আমাদেরকে দমাতে এসেছে, যারা আমাদের কেড়ে নিতে এসেছে, কষ্টকে সহ্য করে, কষ্টকে উপেক্ষা করে, বিধির বিচার না চেয়ে রাস্তায় নামবো। ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের জয় হতেই হবে। পরে বলেছে, আমি তা পারি না। কে আমি বলতে? এখানে আমি বলতে কবি স্বয়ং। কবিতা পারেন না। কি পারেন না? এই যে আকাশের দিকে যখন কোনো একটি বাড়ির মেয়ে ছিন্ন ভিন্ন অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আর পড়ে রয়েছে, সেই সময় কবি পারে না আকাশের দিকে ভগবানের বিচারের অপেক্ষায় থাকতে। কি পারে তাহলে? কবি পারে, তাই বলেছে, যা পারি কেবল সেই কবিতায় জাগে। যেটা তিনি পারেন, অর্থাৎ কবি যেটা পারেন, সেটা কি? তার কবিতার মাধ্যমে জেগে উঠেছে। কি সেটা? হচ্ছে আমার বিবেক। তার বিবেক, সেটা কবিতায় জেগে উঠেছে। তার বিবেক প্রকাশিত হয়েছে তার কবিতায়। কি রূপে? বলছে, আমার বারুদ বিস্ফোরণের আগে। তার বিবেকটা জাগ্রত হয়ে আছে বারুদ রূপে। সেটা বারুদ রূপে বিস্ফোরণের আগ মুহূর্তে যেরকম থাকে, ঠিক সেইভাবে জাগ্রত হয়ে আছে। অর্থাৎ বিবেককে বিস্ফোরণের বারুদের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। এইভাবে কবি তৎকালীন অর্থাৎ 2006 খ্রিস্টাব্দের ঘটে যাওয়া একটি কৃষি আন্দোলন বলতে পারো, বা এই যে জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই, কৃষক সমাজের সঙ্গে পথে দাঁড়িয়ে কবি স্বয়ং মানুষকে আহ্বান করেছিলেন, মানুষকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন, মানুষকে আন্দোলনমুখী গড়ে তোলার চেষ্টা করেছিলেন। আর পরবর্তীকালে টাটা কোম্পানি কিন্তু পিছু পা হাঁটতেও বাধ্য হয়েছিলেন। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, 2-4টি প্রশ্ন আমি বলছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা হচ্ছে এই ক্রন্দনরতা, ক্রন্দনরতা জননীর পাশে কবিতার উৎস তোমরা আলোচনায় পেয়েছো। তো উৎস কি, এই একটা প্রশ্ন খুব আসে। তারপরে 2 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে ডট ডট প্রশ্ন আসে, কে
এই ভাই অথবা কে এই নিহত ভাই। এরপরে 3 নম্বর প্রশ্ন, নাই যদি হয় ক্রোধ। প্রশ্ন আসে, ক্রোধের কথা কেন বলা হয়েছে? এরপরে প্রশ্ন আসে, যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় কিভাবে পাওয়া যায়? 5 নম্বর প্রশ্ন, 5টি প্রশ্নই আজকে আলোচনা করছি। এরপরে কোনো এক সময় এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন নিয়ে নোট দেওয়া হবে এবং আলোচনা করা হবে। 5 নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তা হলো, যা পারি কেবল, প্রশ্ন আসে কে কি পারেন। আরো অনেক প্রশ্নই আসে, 5টি নিয়ে আজকে বললাম। তো ক্রন্দনলতা জননীর পাশে কবিতা উৎস তোমরা জেনে গিয়েছো আগেই, সেটা হচ্ছে ধান ক্ষেত থেকে এটা নেওয়া হয়েছে। 2 নম্বর, নিহত ভাইয়ের শবদেহ দেখে কে এই নিহত ভাই? দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, এই ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় নিহত ভাই বলতে এখানে গণ আন্দোলনে শহীদ ও কবির যারা নাগরিক ছিলেন তাদেরকে বোঝানো হয়েছে। 3 নম্বরে আছে, নাই যদি হয় ক্রোধের কথা কেন বলা হয়েছে? মৃদুল দাশগুপ্তের লিখতে হয় তোমাদের এইভাবে, মৃদুল দাশগুপ্তের ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ সঞ্চারিত হওয়ার কথা বলা হয়েছে। এইভাবে তোমাদের উত্তর সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। 4 নম্বরে, যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় কিভাবে পাওয়া যায়? উত্তর, মৃদুল দাশগুপ্তের ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়। সম্পূর্ণ এই বাক্যে এইভাবেই লিখতে হবে। 5 নম্বর লাস্ট প্রশ্ন, যা পারি কেবল, কে কি পারেন? তো আবার ওইভাবে বলছি, বারবার বললে একটু মনে থাকবে বেশি। মৃদুল দাশগুপ্তের ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি কবিতায় তার বিবেককে জাগিয়ে রাখতে পারেন। এইভাবে উত্তরগুলো সম্পন্ন করতে হবে। আগামীতে তোমাদের সামনে শর্ট প্রশ্ন, এমসিকিউ এবং বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আশা করছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করবে বাড়িতে সবাই। ঠিক আছে, বাই।